এবারের বাজেটে সরকার জিডিপির প্রবৃদ্ধি 6.5% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 7.5% ধরেছেন। 7.5% কিন্তু অতি উচ্চ মূল্যস্ফীতি। যদিও বলা হচ্ছে যে এই মুহূর্তে 9% রয়েছে, সেটা কমে 7.5% আসবে। অব্যাহতভাবে 7 বা 7.5% মূল্যস্ফীতি গত 2 বছর থেকে চলছে। মানুষের পকেটে কিন্তু এখন টাকা নেই, সে কিন্তু তার আয়, প্রকৃত আয় কমছে তো কমছে। বাজারে গেলে সেটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। যে লক্ষ্যমাত্রা মূল্যস্ফীতির ক্ষেত্রে, এই মূল্যস্ফীতি অর্জন করাটা যথেষ্ট কষ্টকর হবে, কেননা মূল্যস্ফীতির একটা বড় অংশই বহিস্থ কারণের সাথে সম্পর্কিত। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ হচ্ছে, সেটির কারণে জ্বালানি তেলের ক্ষেত্রে যে উচ্চ মূল্য, এই উচ্চ মূল্যের কারণে আমাদের দেশেও কিন্তু তার একটা প্রভাব পড়ছে। পরিবহন ব্যয় বেড়ে গেছে আমদানি পর্যায়ে, সেটার একটা প্রভাব পড়ছে দেশে, এবং সেই কারণে মূল্যস্ফীতি যে খুব কমে আসবে বা 7.5% বছর শেষে ধরে রাখা যাবে, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। সুতরাং সরকারকে মাথা রাখা উচিত যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে অন্য কি বিকল্প উৎস দিয়ে সরকার জনগণের জন্য যে স্বস্তি, সেই স্বস্তির বিষয়টি সরকার আনতে পারেন। সামষ্টিক স্থিতিশীলতার জন্য সরকারকে এই জন্য বিকল্প অন্যান্য জায়গাগুলোতে নজর দেওয়া দরকার। এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি খুবই মন্দাবস্থায় রয়েছে। প্রায় 4.5% ইতিহাসের মধ্যে সর্বনিম্ন প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ রয়েছে। সেখান থেকে যাতে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ যাতে যথেষ্ট বৃদ্ধি পায় এবং সেই অনুযায়ী যাতে বিনিয়োগ হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, সেই জায়গাতে নজর দেওয়ার একটা দরকার রয়েছে। এর পাশাপাশি সরকারকে দেখা দরকার আছে যে ব্যাংক থেকে যে ঋণের সুদের হার, সেটা কিন্তু অতি উচ্চ পর্যায়ে রয়েছে। সুদের হার কমানোই শুধু জরুরি না, বেসরকারি খাতের ব্যবসায়ীরা যাতে ব্যাংক থেকে ঋণ পান। এই মুহূর্তে ব্যবসায়ীদের একটা বড় অভিযোগ হচ্ছে, তারা ব্যাংকে গেলে ঋণ পাচ্ছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, এবং সেটার একটা বড় কারণ হচ্ছে সরকার আবার উচ্চ পর্যায়ে ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন। আগামী অর্থ বছরেও সরকার আরও বেশি পরিমাণে ঋণ নেবেন বলে আকারে ইঙ্গিতে বোঝা যায়। কাগজে কলমে নেই, কিন্তু আমি বুঝতে পারছি আগামীতে বেশি ঋণই করবেন তারা এই অর্থ বছরের চেয়ে। সুতরাং সেটি হলে কিন্তু বেসরকারি খাত আরও চাপে পড়বেন ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে। সেই জন্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হওয়া উচিত দেশের বাইরে থেকে কিভাবে ফান্ড ইনজেক্ট করা যায় ব্যাংকিং চ্যানেলে। এটা হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, নামকরা বেসরকারি ব্যাংকের মাধ্যমে, যেখানে ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল যেসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট রয়েছে, যারা সাবসিডাইজড রেটে ব্যাংকে ঋণ দিতে চায়, ওই ধরনের ঋণ প্রবাহগুলো দেশের ভিতরে ইনজেক্ট করাটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি সরকার এবারে দিচ্ছেন, যে বেসরকারি খাতকে চাঙ্গা করার জন্য অনেকগুলো শুল্ক ছাড় উদ্যোগ বলছেন। এটা আমরা খুব ইতিবাচকভাবে নিচ্ছি। এর ভিতরে রয়েছে হলো বিভিন্ন ধরনের ছোট মাঝারি ব্যবসায়ী, এর ভিতরে রয়েছে যুব উদ্যোক্তা, ফ্রিল্যান্স, আইটির সঙ্গে যুক্ত, এই ধরনের ব্যবসাগুলোকে সরকার প্রণোদিত করতে যাচ্ছেন। এটা আমাদের কাছে ইতিবাচক মনে হয়। কিন্তু মনে রাখা দরকার যে শুল্ক ছাড় বা কর ছাড়টাই কিন্তু ব্যবসায়ীদের জন্য একমাত্র বিনিয়োগ সহায়ক পরিবেশের জন্য যথেষ্ট না। এটার জন্য যেটি বলছিলাম, যে ব্যাংক থেকে ঋণের সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনা, সেই জন্য চেষ্টা করা। একইভাবে লাইসেন্সিং, রেজিস্ট্রেশন, রিনিউয়ালের মতো জিনিসগুলো অনলাইনে করা, এটার জন্য যাতে আবার ঘাটে ঘাটে পানি না দিতে হয় সেটি দেখা। এনবিআরকে যে বিপুল পরিমাণে তাদের ট্যাক্স দিতে হয়, আবার পানি দিতে হয়, এই পানি দেওয়ার কাজটি যেন বন্ধ করার জন্য সরকার উদ্যোগ নেন, তাহলেই কেবলমাত্র একটা বিনিয়োগ সহায়ক পরিবেশ হবে। সরকারের একটা চেষ্টা রয়েছে বেসরকারি খাত নিয়ে, কিন্তু যে উদ্যোগগুলো বাজেটের ভিতরে রয়েছে, বাজেট বহির্ভূত উদ্যোগগুলো যথেষ্ট মাত্রায় বা সমান পরিমাণ গুরুত্বপূর্ণ। আমরা খুবই আশাবাদী যে সরকার এবার বিকল্প জ্বালানির দিকে সরবার জন্য রাজনৈতিকভাবে এবং বাজেটের কাঠামোতে উদ্যোগ নিয়েছেন। আমরা কয়েকদিন আগে সিপিডির পক্ষ থেকে বলেছিলাম যে দেশের ভিতরে একটা রাজস্ব বৈষম্য চলছে, যেখানে জীবাশ্ম জ্বালানিকে অত্যাধিক বেশি সুবিধা দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে সরে আসার একটা চেষ্টা আমরা এবারে দেখেছি। নবায়নযোগ্য জ্বালানি, সোলার প্যানেল, ইভি, এগুলোকে সরকার পজিটিভলি সাপোর্ট দিচ্ছেন। আমরা মনে করি যে এইদিকে আগামী দিনে বিনিয়োগ বাড়বে। তবে মনে রাখা দরকার যে এই বিনিয়োগের শুল্ক ছাড় দিলেই যে প্রচুর বিনিয়োগ আসবে এবং জ্বালানির ক্ষেত্রে একটা পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হয়ে যাবে তা কিন্তু না। তার মানে হচ্ছে জ্বালানি নিরাপত্তার জন্য যে পরিমাণ আমদানি করার জন্য যে টাকা দরকার, এটি কিন্তু এই মুহূর্তে বিপিডিবি বা বিপিসির কাছে বা এলএনজি, আরপিজিসিএল এর কাছে নেই। সুতরাং তার জন্য ভর্তুকি যেন সরকারের হাতে পর্যাপ্ত থাকে। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 59,000 কোটি টাকার একটা ভর্তুকি রাখা আছে সরকারের এই বাজেটে। সুতরাং সরকার যেন জ্বালানি নিরাপত্তার জায়গাটুকু যেন ধরে রাখেন, আবার একই সাথে গ্র্যাজুয়ালি যাতে নবায়নযোগ্য জ্বালানির দিকে সবাই সুইচ করতে পারে, তার জন্য যাতে শুল্ক কাঠামো, সেটির পাশাপাশি বাইরে অন্যান্য অশুল্ক যে বাধাগুলো রয়েছে, সেটার জন্য যেন সরকার কাজ করেন।
দেখুন, এই মুহূর্তে সরকারের সৃজনশীলতা বলবো না, বলবো যে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার চেষ্টা সরকার করছেন কিনা। আমার কাছে দু একটি জায়গায় মনে হয়েছে যে কাজগুলো এতদিন করা হয়নি সেই জায়গায় হাত দিতে চাচ্ছেন, এবং হাতটা এটি কিন্তু খুব সহজসাধ্য না। যেমন কর ফাঁকি দেওয়া, কর এড়িয়ে যাওয়া বা কর জালের বাইরে যারা, তাদেরকে সরকার এবার টার্গেট করেছেন। এতে করে কিন্তু সরকারের হাত পুড়তে পারে, নিরুৎসাহ হতে পারে, দেশ থেকে টাকা বাইরে চলে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু তারপরেও আমি মনে করি যে এই যে ট্যাক্স স্ট্রাকচারটাকে বিস্তৃত করা, ডিজিটালাইজেশন করা, কর ছাড় বা কর জালের বাইরে যারা রয়েছে তাদেরকে কর জালে নিয়ে আসা, এটি খুবই একটা পজিটিভ উদ্যোগ, এবং সেই উদ্যোগটি আমরা দেখতে চাইবো যেন এটি ভালোভাবে হয়। একটা বড় যে জায়গাটিতে কাজ চলছে সেটা হলো বিভিন্ন ধরনের যে সমস্ত জায়গাগুলিতে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হয়, এনবিআর তাদের সাথে যুক্ত হচ্ছে, ইন্টিগ্রেটেড হচ্ছে। সেটা ল্যান্ড ট্রানজ্যাকশন সিস্টেমের সাথে, সেটা ব্যাংক ব্যবস্থা ট্রানজ্যাকশনের সাথে, পুঁজিবাজারের সাথে ট্রানজ্যাকশনের সাথে, আন্তর্জাতিক যে লেনদেন হয় বা বিদেশে টাকা পাঠানো হয়, ওভারসিজ ডিলিং, তাদের সাথে লিঙ্ক, এই কাজগুলো কাজে দেবে। সুতরাং আমরা মনে করি যে এভাবে করে দেশে যদি গ্র্যাজুয়ালি একটা ইন্টিগ্রেটেড, সমন্বিত এবং ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি নিয়ে আসা যায়, তাহলে আমাদের রাজস্ব আদায় বহুলাংশে বৃদ্ধির সুযোগ রয়েছে। এটাকে আমার মনে হয় সৃজনশীলতা বলতেও পারেন, কেননা এই উদ্যোগে কেউ হাত দেয়নি, যেটা এবার করা হচ্ছে। কিন্তু দেখতে চাইবো যে এনবিআর বছর শেষে এই কাজটি উল্লেখযোগ্যভাবে করতে পেরেছে। এনবিআরের বিরুদ্ধে একটা অপবাদ রয়েছে, তারা অনেক ভালো কথা বলে কিন্তু বছর শেষে গিয়ে ওই সনাতনী মাত্রায় তার প্রবৃদ্ধি থাকে। এবার তারা সেই সাইকেলটি ভাঙতে পারেন কিনা, ভেঙে এই যে 40-50% যে প্রবৃদ্ধি তার কাছাকাছি যেতে পারেন কিনা, সেটা আমরা এনবিআরকে দেখতে চাই। বছর শেষে যদি এটা করতে পারে তাহলে আমরা তাকে হাততালি দিতে চাই। এক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনি এদেরকে ফর্মালাইজেশন করা। আমাদের অধিকাংশ এই ধরনের প্রান্তিক যে সমস্ত জব রয়েছে বা উদ্যোগ রয়েছে, এরা আসলে স্বাভাবিক যে সমস্ত সরকারের সুবিধাদি কাঠামো এর বাইরে, এরা রেজিস্ট্রেশন নাই, এদের লাইসেন্স নেই। সুতরাং এদেরকে রেজিস্ট্রেশন লাইসেন্সিং প্রক্রিয়ায় নিয়ে আসা, এরা একটা জিনিস ভয় পায়, রেজিস্ট্রেশন লাইসেন্স মানেই হচ্ছে সরকার তাদের উপরে ট্যাক্স আরোপ করবে, ভ্যাট আরোপ করবে, এই জন্য তারা বাইরে থাকতে চায়। কিন্তু আমার মনে হয় যে এটিকে কতটা সহজ বা ব্যবসা বান্ধব করা যায় যাতে করে তারা যাতে এটার মধ্যে আসতে উৎসাহী হন, এবং সেই অনুযায়ী অর্থনীতিতে যে বিস্তৃত হয়, এবং আগামী দিনে যাতে তাদেরকেও আরও ভালোভাবে সরকার ইনসেন্টিভাইজ করতে পারেন। এখনই যদি সরকার কোনো একটা কামারকুমার পল্লীতে অর্থ দিতে চান, তার কাছে কোনো ডেটাবেস নেই যেটার ভিত্তিতে তিনি সেখানে সুবিধা দিতে পারেন। সুতরাং এই যে প্রান্তীয় যে উদ্যোগগুলো, তাদেরকে কিভাবে জনসম্পৃক্ত করা যায়, ফর্মাল চ্যানেলে নিয়ে আসা যায় এবং সরকারি ইনসেন্টিভ স্ট্রাকচারের সাথে আগামী দিনে যুক্ত করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক গণতন্ত্রায়নের খুব বড় কিছু এখন পর্যন্ত বলতে পারছি না, তবে সরকার জনভিত্তি বাড়াতে চেয়েছে এবারের বাজেটে। শুধু সংস্কারের মধ্যে থাকতে চায়নি, সংস্কার হয়তো তুলনামূলক কম গুরুত্ব পেয়েছে, বরঞ্চ সরকার এই বাজেটটির মাধ্যমে তার দেশ একেবারে প্রান্তীয় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত সকল পর্যায়ে তার জনভিত্তিটি বাড়াতে চেয়েছে। এটা হয়তো তার রাজনৈতিক দর্শনের এবং যে ধরনের ইলেকশন ম্যানিফেস্টো তার সাথে সম্পর্কিত। কিন্তু মনে রাখা দরকার যে এইটিকে যদি গণতন্ত্রায়ন বলতে পারেন, তবে জনভিত্তি বাড়ানোর উদ্যোগের পাশাপাশি সংস্কারটি যেন ভুলে না যান।